আজ যে সরকারি কাজেই যান না কেন, বহু জায়গায় না চাইতেও আপনাকে উৎকোচ দিতেই হয়। উৎকোচ বুঝলেন না বুঝি? আরে মশাই, ঘুষ। পুলিশ হলে তো আর কথাই নেই। সাধারণ মানুষের কাছে পুলিশ আর ঘুষ যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। ট্রেনে বাসে চলতে চলতে আপনি বলতেই পারেন, আর বলবেন না, এই সরকারের আমলে পুলিশ ঘুষ ছাড়া আর কিছুই খাচ্ছে না। আপনার পাশে বসা কেউ হয়তো বিরক্ত হয়ে বলতেই পারে, কেন? আগের সরকারের বেলায় বুঝি সব ছিল না, অমুক সালে? তার পাশে হয়তো আরো একজন চিৎকার করে উঠলেন, তারও আগের সরকার তো সব শুরু করেছিল। এই তর্কের সত্যি বলতে কোনো আদি অন্তর নেই। তবে সময় করে আমাদের আজকের পর্বটি আপনি যখন শুনতে শুরুই করেছেন, তখন আমাদের সঙ্গেই চলুন না, একটু খুঁজে দেখার চেষ্টা করি বাংলার পুলিশি প্রথার শুরুটা কেমন ছিল, আর এই ঘুষ আর কাটমানির রাজত্বই বা শুরু হলো কবে থেকে। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, মানে গল্প হলেও সত্যি। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। তাহলে চলুন একটু আগের কথা মনে করে নিই একবার। মিয়াজান দারোগার একবার নামা থেকে মিয়াজানের দারোগা হওয়ার গল্পটি তৎকালীন সময়ের একটি চিত্র তুলে ধরে। মিয়াজানের সুন্দরী বোনের সঙ্গে বিয়ে হয় জেলার কালেক্টর সাহেবের আর্দালি পিয়ন ফকিরের। ফকিরের বয়স ছিল বেশ বেশি। শেষ অবধি ওই মহিলাটি কালেক্টর সাহেবের উপপত্নী হিসেবেই সাহেবের বাড়িতেই ছিল। সে যুগে এরকম ঘটনা খুব একটা অস্বাভাবিক ছিল না। সে সময় তেজপুর থানা অঞ্চলে ডাকাতি শুরু হলে থানার বুড়ো দারোগা সে অপরাধের কিনারা করতে পারে না। ফকির মিয়াজানকে দারোগা হতে পরামর্শ দেয়। মিয়াজান পড়াশোনা জানত না, সে শুধু নিজের নামটুকু সই করতে জানত। তবে সেকালে সেটুকুই যথেষ্ট ছিল। সে কালেক্টর সাহেবকে গিয়ে জানায় তাকে একটি সুযোগ দিতে, সে নিশ্চয়ই ডাকাতদের ধরে দিতে পারবে। মিয়াজানের বোনের সুবাদে কালেক্টর সাহেব মিয়াজানকে দারোগা পদের জন্য একটি সুপারিশপত্র লিখে দেন। মিয়াজান সেটি নিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে দেখা করতে চাইলে ফকির বাধা দেয়। সে বলে, সব হুজুরেরই কেউ না কেউ ফকির আছে। অর্থাৎ এমন একজন লোক যাকে সেই সাহেব ভরসা করেন এবং তাকে বিশ্বাস করেন। ম্যাজিস্ট্রেট সাহেবের সেই বিশ্বাসের লোক ছিল গোপাল দাস নামক এক সর্দার বেয়ারা। নগদ 100 টাকার বিনিময়ে সত্যিই দারোগা হয়ে গেল মিয়াজান। সঙ্গে একটা শর্তও ছিল, দারোগার মাইনেটি দিয়ে দিতে হবে গোপাল দাসকে। মিয়াজান লিখছেন, আমার মাস মাইনে তা যাবে গোপালের ভোগে। আমি প্রথম জানলাম যে থানার নাকি এটাই দস্তুর। দারোগার মাইনে খায় ম্যাজিস্ট্রেটের আদালতের খাস বেয়ারা, তার বদলে বিপদে আপদে দারোগাকে রক্ষা করে। আদালতে দারোগার বিরুদ্ধে কোনো মামলা উঠলে যে কোনো ফিকিরে সেটা ডিসমিস করিয়ে দেয়। অর্থাৎ বুঝতেই পারছেন, মাইনেখানা যদি অন্য কারোর পকেটে চলে যায়, স্বাভাবিকভাবেই তাদের সংসার চালানোর জন্য অপরাধীদের সাথে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় থাকে না। দারোগার মাস মাইনে খাচ্ছে ম্যাজিস্ট্রেটের বেয়ারা। শুনে অবাক হলেন বুঝি? এই ব্যবস্থা কিন্তু চালু ছিল সে সময়ের সর্বত্র। আজকের দিনে একটি টেবিলে ঘুষের বস্তা নামিয়ে রাখলে উক্ত ব্যক্তির দায়িত্ব থাকে উপর থেকে নিচ সর্বত্র সেই টাকার বন্টন করা। সেকালেও তাই ছিল। যে কোনো ইংরেজ সাহেবের বেয়ারা থেকে বাড়ির ঝাড়ুদার নিযুক্ত হতো সাহেবের খানসামার সম্মতির ভিত্তিতে, আর এই সম্মতি মিলত টাকার জোরে মশাই। সাহেবের বাড়িতে কর্মরত এই সমস্ত কর্মচারীদের মাইনের একটা ভাগ আবার দিতে হতো হয় খানসামাকে অথবা সরকার মশাইকে। সে নিয়ে আমাদের একটা বিস্তারিত পর্ব আমরা আগেই করেছি। এই পর্বের শেষে থাকবে সেই পর্বের লিঙ্ক, আগ্রহ হলে শুনে দেখবেন অবশ্যই। ম্যাজিস্ট্রেটের কাছে দারোগা নিয়োগের ক্ষমতা থাকলেও ছিল না তাদের বরখাস্ত করার অধিকার। কোনো দারোগাকে বরখাস্ত করতে গেলে ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখতে হতো গভর্নর জেনারেলকে। সেক্ষেত্রে অনেক সময় ম্যাজিস্ট্রেটকে বাধ্য হয়েই একমাত্র লিখতে হতো যে দারোগাটিকে তিনি সেই অর্থে চেনেন না এবং
তার ব্যাপারে বিস্তারিত আগে থেকে জানতেন না। আবার মিয়াজান দারোগার প্রসঙ্গ টেনে বলতে হয়, যে রক্ষা কবচের আশায় তিনি তার মাস মাইনে সাহেবের খাস পেয়ারা গোপাল দাসকে দিয়ে দিচ্ছিলেন, তা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে আসত না। দারোগা লিখছেন, হাকিমের খাস আমলারা আমার পুরো মাস মাইনে খেলেও আমার হেফাজত করবে এমন ভরসা ছিল না। আমায় বরখাস্ত করা হলে আখেরে লাভ হতো আমলাদেরই। এইরকম রদবদল হলে দারোগাগিরির জন্য জুটে যেত প্রচুর মেদার, আর সুযোগ মিলত দু হাতে কামানোর। এই দারোগা পদের জন্য এত টাকা উৎকোচ দিতে হতো, তা থেকে তাদের আয় হতো কত? সে সময় দারোগাদের মাইনে ছিল 25 টাকা, তবে সেটা তো বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দিতে হতো সব আমলাদের। তাহলে সে সময় দারোগা হলেই প্রত্যেক গ্রামের চৌকিদারের থেকে 1 টাকা করে আদায় করত এই সব দারোগারা। এই মিয়াজান দারোগার কথা ধরলে তেজপুরে 1200 গ্রাম ছিল। এক একটি মৌজার অধীনে একাধিক গ্রাম থাকত, অর্থাৎ মৌজা প্রতি যদি 1 টাকা করেও দারোগা আয় করেন, তাহলেও তো কম করে কয়েকশো টাকা। এই চৌকিদারের দেওয়া নজরানা বা আজকের ভাষায় বললে তোলা ছাড়াও গ্রেপ্তার হওয়া চোর বা ডাকাতদের থেকেও টাকা নিয়ে তাদের ছেড়ে দিতে পিছপা হতো না দারোগারা। সে সময় নীলকর সাহেবরা বছরে একটা সময় দারোগাকে দস্তুরি দিত। বছর শেষে ফসল উঠলে মন প্রতি 4 আনা, অর্থাৎ কোথাও 1000 মন ফসল কোনো নীলকর সাহেব ঘরে তুলতে পারলে দারোগার প্রাপ্য হতো বছরে 250 টাকা। জমিদারদের নিজস্ব বাহিনী যেহেতু সে সময় ছিল না, তাই তাকেও আলাদা করে টাকা দিতে হতো থানার দারোগাকে। এই পরিমাণটা 20 থেকে 100-র মধ্যে যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ হিসেব করলে দেখা যাবে একজন দারোগা বছরে সেই সময় প্রায় 1000 টাকা বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারত। এই টাকার বিনিময়ে দারোগারা নিশ্চিত করতেন যেন উক্ত নীলকর সাহেব বা জমিদারের অত্যাচার বা অন্যায়ের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। অনেক এলাকায় দাঙ্গা হাঙ্গামা হলে দারোগারা তা থামানোর জন্য কখনোই সক্রিয় হতো না, কারণ সেসব কাজে জড়িত থাকত যারা, তারা কোনো না কোনোভাবে আগে থেকেই দারোগাকে ঘুষ দিয়ে বসে আছে। রাজশাহীর একজন দারোগা ঘুষ নিয়ে রীতিমতো রসিদ অবধি দিতেন। তাই দেখতে গেলে সেই সময়ের পুলিশি ব্যবস্থা ছিল রীতিমতো দুর্নীতিগ্রস্ত ও নীতিভ্রষ্ট। তাদের উপর নজর দেওয়ার জন্য একাধিক ম্যাজিস্ট্রেট আলাদা করে গোয়েন্দা লাগানোর ব্যবস্থা করেছিলেন। তবে এইসব দারোগাদের সাময়িক বরখাস্ত করা ছাড়া আর তেমন কিছুই করা সম্ভব হয়নি। দি ক্যালকাটা রিভিউ পত্রিকায় তারকাদের কর্মদক্ষতার অভাবের কারণ হিসেবে নীতিভ্রষ্টতা এবং পুলিশি ব্যবস্থার গলদকে চিহ্নিত করেছিল। 1837 সালে স্বয়ং পুলিশ কমিশনার অবধি সিদ্ধান্তে এসেছিলেন যে দারোগাদের সততার সঙ্গে কর্তব্য করার মানসিকতাই নেই। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এ ব্যাপারে একমত হয়ে বলেছিলেন, দারোগা পদে সাধারণত নিচু তলার লোকেদের নিয়োগ করা হতো, ফলে তাদের চরিত্রের বালাই ছিল না, আর এটাই মূল ব্যর্থতার কারণ। গিরিশচন্দ্র বসু ছিলেন বিক্রমপুরের সম্ভ্রান্ত পরিবারের সুশিক্ষিত সন্তান, হিন্দু কলেজের ছাত্র এবং ইংরেজি সাহিত্যে সুপণ্ডিত। কৃষ্ণনগরে তার মামা ছিলেন সদর আমলা। গিরিশচন্দ্র মামার সুপারিশে নবদ্বীপ থানার দারোগা হন, কিন্তু অভিজ্ঞতা তাকে বলতে বাধ্য করে যে ভদ্র সন্তানেরা পুলিশের চাকরি করেন না। হুতুম প্যাঁচার নকশাতেও আছে একই প্রসঙ্গের উল্লেখ। হরিহর থানায় গিয়ে দারোগার চেয়ারে একজন ভদ্রলোক বসে আছে দেখে বেশ অবাক হয়েছিলেন। দারোগাদের কাজে সন্তুষ্ট ছিলেন না বিচারপতিরাও। একজন জজ রিপোর্টে লিখেছিলেন, দারোগাদের থেকে যেরকম কর্মনিষ্ঠা আশা করা উচিত তা তাদের মধ্যে বেশিরভাগ সময়ই থাকে না। দারোগারা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ডাকাতি বা অপরাধের সঙ্গে জড়িত আসল খুনিকে আড়ালে রেখে এমন কাউকে গ্রেপ্তার করত যাকে বলির পাঁঠা বানানো যায়। হুগলির ম্যাজিস্ট্রেট অপরাধ সংক্রান্ত রিপোর্ট লিখতে গিয়ে বলেন, দারোগারা বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধ সংগঠিত হওয়ার পরে সেখানে যেত এবং কোথাও ডাকাতি হয়েছে জানলে তারা বরং খুশি হতো। যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা সাধারণত থানায় অভিযোগ জানাতে ভয় পেত, কারণ ডাকাতিতে যা না ক্ষতি হয়েছে থানা পুলিশের পাল্লায় পড়ে তার থেকে বেশি সর্বশান্ত হওয়ার অবস্থা হয়ে দাঁড়াত।
এমনকি এইসব দারোগারা আশেপাশের গণ্যমান্য ব্যক্তিদেরও কোর্টে সাক্ষী দেওয়া ও ক্রমাগত তাদের হয়রান করার ভয় দেখিয়ে তাদের থেকেও মোটা টাকা আদায় করত। তবে থানায় অভিযোগ না জানালেও ছিল উল্টো বিপদ। দারোগা কোথাও থেকে জানতে পারলে বাড়ি বয়ে এসে উল্টো হাঙ্গামা করে যেত। তখন বাড়ির গৃহস্বামীকে মোটা দক্ষিণা দিয়ে লিখিত জানাতে হতো যে তার বাড়িতে কোনো ডাকাতি হয়নি। পুলিশের এই নৃশংস অত্যাচারের ব্যাপারে সচেতন ছিলেন বঙ্কিমচন্দ্র। ভাইপো জ্যোতিষচন্দ্র পুলিশে চাকরি পেলে সে ব্যাপারে তিনি তাকে সতর্ক করে দেন। অনেক সময় এই দারোগারাই অপরাধ সংগঠিত করত। 1789 সালের 23শে জানুয়ারি কমিশনার হেনরি লজ মোহাম্মদ হোসেন নামে এক ডাকাতের জবানবন্দি নিতে গিয়ে জানতে পারে থানার দারোগা মোহাম্মদ হায়াত তাকে ডাকাতির দল গড়ে দিয়েছিল। শর্ত ছিল শুধু একটাই, মোহাম্মদ হোসেন ডাকাতি করবে এবং ডাকাতির বড় ভাগটা যাবে দারোগা মোহাম্মদ হায়াতের কাছে। নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলে এই ডাকাত দল ডাকাতি করত, অর্থাৎ বুঝতেই পারছেন শুধু ঘুষ নিয়েই চুপ থাকেননি তারা, কাটমানিটাও তারা বুঝে নিতেন কড়াই গণ্ডায়। দারোগারা কিরকম ফন্দি ফিকির করে সাধারণ মানুষের থেকে ঘুষ নিত তার একটি নমুনা আছে পঞ্চানন ঘোষালের লেখা পুলিশ কাহিনী গ্রন্থে। তিনি বলছেন, একজন জোরদারের 8 বছর জেল হয়, কিন্তু 2 বছর হতে না হতে সে জেলে মারা যায়। এই মৃত্যু সংবাদটি কয়েদখানার জেলার স্থানীয় থানাকে জানিয়ে দিতে বলে। থানায় এই খবর আসা মাত্রই 20 মাইল পথ হেঁটে সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে এই খবর পৌঁছে দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। থানার ছোট দারোগা গ্রামে গিয়ে লোকজন জড়ো করে মৃতের ছেলেদের ধমক দিয়ে জানায় তাদের বাবা মাত্র 2 বছর জেল খেটেছে, বাকি 6 বছর জেল তাদেরকেই খাটতে হবে। ছেলেরা জানায় যে তারা অপরাধ করেনি, তবে তাদের কিসের সাজা? দারোগা তাদের উল্টো বোঝায়, হয় জেল খাটার ভাগ নিতে হবে, না হলে বাপের সম্পত্তি ত্যাগ করতে হবে। এটাই সরকারি আইন, আর তা না হলে দারোগাকে মোটা টাকা দক্ষিণা দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন সে যুগের পুলিশি ব্যবস্থা ছিল অন্তঃসার শূন্য। চূড়ান্ত দুর্নীতি আর অসততা ছিল রন্ধ্রে রন্ধ্রে। বারবার বিভিন্ন গভর্নর জেনারেল পুলিশি ব্যবস্থায় একাধিক সংশোধন করেছেন বটে, তবে সেই পদগুলিতে গিয়ে যাঁরাই বসেছেন সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা তাদের পূর্ব অসৎ সিনিয়র অফিসারদেরই অনুসরণ করে গিয়েছেন। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই পরম্পরা অনেক ক্ষেত্রেই রয়ে গিয়েছে। আজও যেসব গুটি কয়েক পুলিশকর্মী দিন রাত খেটে সৎভাবে আমাদের দেশের সেবা করে চলেছেন তাঁদেরকে আমরা কুর্নিশ জানাই, কিন্তু এ কথাও ঠিক সেই সংখ্যাটা নেহাতি কম। এত সব শুনে যদি আপনার মনে হয় ইংরেজ আমল থেকেই প্রশাসনের রন্ধ্রে দুর্নীতি প্রবেশ হয়েছে, তাহলে বলতে হয় দুর্নীতির শিকড় খুঁজতে গেলে আমাদের গোটা সভ্যতাটাই উপড়ে আসবে। মুঘল যুগ থেকে নবাবী যুগ, সব জায়গায় এই দুর্নীতি আর উৎকোচের ব্যাধি সব সময়ই ছিল। কে পরবর্তী মোগল বাদশাহ নির্বাচিত হবেন তার জন্য বিভিন্ন আমর্ত দলের মধ্যে ছিল রেষারেষি ও ঘুষের লেনদেন। তবে আজ এই পর্যন্ত, সেসব গল্পও আবার না হয় অন্য কোনো দিন। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।